গত ক্লাসে আমরা বেসিক কম্পিউটার বলতে যা শিখেছি তা হচ্ছে মাউসের লেফট বাটন রাইট বাটন বা মাউস সম্পর্কে বলেছি, কিবোর্ড সম্পর্কে বলেছি, তারপর নোটপ্যাড সম্পর্কে বলেছি, আর ফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে হালকা বলছিলাম। আর আস্তে আস্তে ফাইল ম্যানেজমেন্টটা আরও দেখানো হবে। আজকে আমরা দেখব ব্রাউজার, গুগল শিট, গুগল ড্রাইভ আর জিমেইল সম্পর্কে। তো আচ্ছা ভাই, এখানে আসেন, এখানে আসেন। আচ্ছা, সমস্যা নেই, ওখান থেকে এখানে ভালো দেখতে পাবেন। আচ্ছা, এখন ব্রাউজার সম্পর্কে আমাদের জানা উচিত। আমি সাধারণত সবথেকে বেশি ব্যবহার করি গুগল ক্রোম, আর গুগল ক্রোমটাই হচ্ছে পপুলার। গুগল ক্রোম ব্যবহার করার জন্য আমাদের যেগুলো প্রয়োজন, যা যা জানা প্রয়োজন তা আমি এখন দেখাবো। সবাই একটু মনোযোগী হন। হ্যাঁ, শুনতে সমস্যা হচ্ছে, তাই তো আমি একটু জোরে বলছি, সমস্যা নেই। তো গুগল ক্রোম ব্রাউজার আমি প্রথম অন করলে কেমন দেখায় এটা সম্পর্কে একটু দেখাই। তো ক্রোম ব্রাউজারটা আমি অন করছি, ডিফল্টভাবে আমারটা ব্ল্যাক স্ক্রিন করা, ডার্ক মোড অন করা, থিম ইউজ করা। তো আপনাদের যেমনই হোক এর বেসিক বিষয়গুলো কিন্তু একই। কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, গতদিন এটা আমি শেষ করতে পারিনি প্রজেক্টরের সমস্যার জন্য। তো এখানে রিসেন্ট অ্যাক্টিভিটি, রিসেন্টলি যে এই যে এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমি রিসেন্টলি যে ব্রাউজারে বা ওয়েবসাইটে গিয়েছি সেইগুলো এখানে শো করছে। এরপর এটাকে বলা হচ্ছে ট্যাব। ট্যাব আমি মাল্টিপল ট্যাব নিতে পারি। এই যে এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করলে এক্সট্রা নিউ ট্যাব ওপেন হবে, আর এক একটা ট্যাবে এক একটা ব্রাউজার আমরা ওপেন করতে পারবো। তো আবার এখানে ক্রস বাটন দিয়ে আমরা কেটেও দিতে পারবো। তো এটা হচ্ছে ট্যাব। আচ্ছা, এরপর আমি এই ট্যাবে আমি কিছু ওপেন করি, যেমন হচ্ছে গুগল ট্রান্সলেট ইউজ করলাম। আবার এখান থেকে সার্চ করে আমি ইউটিউবে যেতে পারি। এই যে ইউটিউবের লিঙ্ক আসলো পেজে, চলতে চলতে ইউটিউব বা যে কোনো জায়গায় যদি ক্র্যাশ করে থেমে যায় বা কোনো সমস্যা হয়, রিলোড দিলে আবার সেটা ঠিকঠাকভাবে চলবে। আচ্ছা, এখন এইটাকে বলা হচ্ছে ইউআরএল বক্স। এখান থেকে আমরা সার্চও দিতে পারি, আবার লিঙ্ক কপি করতে পারি। আপনার মনে হলো যে আমি যে ভিডিওটা দেখছি এটা আমি অন্য কাউকে শেয়ার করব, তো এখানে আপনি 3টা ক্লিক করলে, এখানে যদি আমি 3টা ক্লিক করি এটা সিলেক্টেড হবে, কন্ট্রোল-C দিয়ে কপি করে আমি এটা আমার যে কাউকে এটা শেয়ার করতে পারবো, এই ভিডিওটা সে দেখতে পাবে। এটাকে বলা হচ্ছে ইউআরএল বক্স। আবার এই ইউআরএল বক্সে আমি যে কোনো কিছু সার্চও করতে পারি। দেখা যাচ্ছে ফেসবুক দিয়ে সার্চ দিলে ফেসবুক চলে আসবে, এরকম। তো এটা সার্চ বারও বলা হচ্ছে, আবার ইউআরএল বক্সও বলা হচ্ছে। আচ্ছা, তো আমরা যে বিষয়গুলো দেখলাম সেটা হচ্ছে এখান থেকে মাল্টিপল ট্যাব নিয়ে আমি একই সাথে ক্রমে বিভিন্ন অ্যাপস, সফটওয়্যার বলা যায় না, ওয়েবসাইটে লগ ইন করতে পারবো, বা প্রবেশ করতে পারবো। এখন এই যে স্টার আইকনটা দেখছেন, এটা খুবই কার্যকরী বা প্রয়োজনীয় একটা জিনিস। স্টার টুল, বুকমার্ক দিস পেজ। তো আমি চাইলে এই যে গুগল ট্রান্সলেট, যেটা আমার প্রতিনিয়ত ব্যবহার হয়, প্রতিনিয়ত তো সার্চ করে গুগল ট্রান্সলেটে যাওয়া সম্ভব না। তো আমি চাইলে এই যে এটা আমি ডিলিট করে দেখাই। তো আমি চাচ্ছি এই পেজটাকে আমি এই বুকমার্ক বারে রেখে দেব। তো তার জন্য এখানে ক্লিক করতে হবে, করে এখানে লোকেশন সেট করে দিতে হবে কোথায় আমি রাখতে চাই। তো এখানে ডিফল্টভাবে রয়েছে বুকমার্ক বার বলতে এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে বার। দেখেন অলরেডি চলে এসছে, আমি ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবেন। এখানে ক্লিক করলে এই দেখেন এটা চলে এসছে। তারপরে আমি লোকেশন সেট করে দিতে পারবো। এই যে এখানে আমার কিছু ফোল্ডার ক্রিয়েট করা রয়েছে, বুকমার্ক বারের ভিতরেও ফোল্ডার ক্রিয়েট করা যায়। তো এই ফোল্ডারের ভিতরে চাইলেও আমি দিতে পারবো। তো এখানে গুগল ট্রান্সলেট আছে, আমি সেভ দিলাম, দেখেন এটা এখানে চলে এসছে। আমি যদি এখন ব্রাউজার কেটেও দিই, আবার অন করি, আমার এখানে সেই বুকমার্ক বারে এই স্টার মার্ক করার কারণে এখানে থেকে যাবে প্রতিনিয়ত।
তো এই হচ্ছে বুকমার্ক বারের কাজ। এরপর এখানে এক্সটেনশন ইউজ করা যায়, বিভিন্ন এক্সটেনশন সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো, এখন এত কিছু না জানাই, বেসিক বিষয়গুলো আগে জানাই। এরপর এটা মিনিমাইজ, সবাই জানেন যারা কম্পিউটারে বেসিক জানেন, এটা মিনিমাইজ মানে এই ব্রাউজারটা কেটে যাবে না, জাস্ট মিনিমাইজ হয়ে আমি অন্য অ্যাপসে যেতে পারবো, আবার এখানে ক্লিক করে আমি আসতে পারবো। আর এটার নাম হচ্ছে রেস্টোর ডাউন, মানে এটা দিয়ে ছোটো করা যাবে, ইচ্ছা মতো ছোটো করা যাবে, মুভমেন্ট করা যাবে, আবার ফুল স্ক্রিন করা যাবে। আর এটা তো কেটে দেওয়া, এটা বুঝতেই পারছেন, ওটা ব্রাউজার পুরো ক্লিয়ার করে কেটে দেওয়া। তো ভালো করে খেয়াল করেন, বেসিক বিষয়গুলো সবার একদম ঝালিয়ে নেওয়া উচিত। এখানে আছে অনেকেই কম্পিউটার সম্পর্কে অতটা জ্ঞান নাই, তো এখানে এটা আমার যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা মানে এই ব্রাউজারটা চালাচ্ছি সেই জিমেইলের ইনফরমেশন। আর এখানে 3 ডট আইকন, এখান থেকে বিভিন্ন সেটিংস আছে, এই যে যেমন নিউ ট্যাব, এই যে এই প্লাস আইকনেরও যে কাজ, এই নিউ ট্যাব এখানেরও সেই কাজ। আবার কন্ট্রোল টি প্রেস করলেও নিউ ট্যাব হবে, কন্ট্রোল টি প্রেস করলাম, দেখেন নিউ ট্যাব ওপেন হয়ে গেল, 2টা ট্যাব হয়ে গেল, তাই না? আচ্ছা, আপনারা সবাই কি ক্লিয়ার দেখতে পারছেন ডিসপ্লে? আচ্ছা, এখন যেটা বলছিলাম যে এই বুকমার্ক বারটা খুব প্রয়োজনীয় জিনিস। যেমন আমি সোশ্যাল মিডিয়া দিয়ে দেখেন কতগুলো ট্যাব আমি এখানে রেখে দিয়েছি, যখন আমার যেটা প্রয়োজন হয় সেখানে যায়। মার্কেট প্লেস দিয়ে আমি কিছু ট্যাব রেখেছি, এলিমেন্ট যেগুলো আমার প্রয়োজন হয়, বিভিন্ন নাম দিয়ে আমি এগুলো সেভ করে রেখেছি। আপনারা চাইলে এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাড ফোল্ডার ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করতে পারেন। এই যে নিউ ট্যাব নামে আমি একটা ফোল্ডার তৈরি করি, সেভ দিই, দেখেন নিউ ট্যাব নামে একটা ফোল্ডার চলে এসছে। আমি চাইলে এইটা এর ভিতরে রেখে দিতে পারি, এই যে এর ভিতরে। আচ্ছা, এটা নিউ ট্যাব হিসেবে এসছে, সরি এটা নিউ ট্যাব হবে না, আমাদের ফোল্ডার ক্রিয়েট করতে হবে, অ্যাড ফোল্ডার, এটা হবে না, ডিলেট, এই ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডারের ভিতরে এটা রেখে দিলাম, দেখেন এর ভিতরে গুগল ট্রান্সলেট চলে গেছে। এখানে আরও আপনি চাইলে বিভিন্ন অ্যাপস এখানে রাখতে পারেন। তো এই হচ্ছে ট্যাবের কাজ। এখন এটা আমি দেখালেই হবে না, আপনাদেরও প্র্যাকটিস করতে হবে, তা না হলে আপনাদের মাথায় থাকবে না। তো আপনারা এখন সবাই নিউ ট্যাব নেবেন, দাঁড়ান আমি এখনও বলিনি। তো নিউ ট্যাব নেবেন, নিয়ে প্রথমে গুগল ট্রান্সলেট সার্চ দিবেন, এখানে সার্চ বারে সার্চ দিতে পারেন, অথবা এই গুগল এই যে এটাকে কি বলা হচ্ছে ইউআরএল বক্স, এখানে সার্চ দিতে পারেন ট্রান্সলেট, TRANSLATE, এটাতে সার্চ দিবেন, লিঙ্ক আসবে। হ্যাঁ, আপনাদের সামনে হয়তো লিঙ্ক আসবে, লিঙ্কে ক্লিক করে এই গুগল ট্রান্সলেটে আসার পরে এই স্টার মার্কে ক্লিক করবেন, করলে দেখবেন এখানে চলে এসছে গুগল ট্রান্সলেট। তারপরে রাইট বাটন ক্লিক করে অ্যাড ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডার ক্রিয়েট করে ওর ভিতরে রেখে আমাকে দেখান সবাই। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। তো অনেকে পেরেছেন, অনেকে পারেননি। এখানে যে নিউ ফোল্ডারটা ক্রিয়েট করতে বললাম, এটা সবাই হয়তো পারেননি। রাইট বাটন ক্লিক করে অ্যাড ফোল্ডার, এটাই ক্লিক করলে আমাদের পাওয়া যাবে। আর নিউ ট্যাব না নিলে অনেকের এটা শো করছে না, তাই না? আমার এখানে ডিফল্টভাবে এখানে শো করছে, এটা আসলে সেটিংস থেকে করে নেওয়া। তো এত ডিপে যাব না, আমি আপাতত বেসিক বিষয়গুলো বলে দিচ্ছি। তো আপনারা যখন নিউ ট্যাব নেবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করে, তখন আপনার ওই ফোল্ডারটা দেখতে পাবেন। আর অনেকে দেখছি ডান সাইডে অ্যাড ফোল্ডার নামে একটা অপশন থাকছে, ওর ভিতরে চলে যাচ্ছে যখন আমরা স্টার মার্ক করছি। তো এখান থেকে আবার এখানেও টেনে আপনারা ড্র্যাগ করেও আনতে পারবেন, ঠিক আছে? তো আচ্ছা, এটা ছিল ওই বিষয়টা। এখন দেখেন আমরা এই অপশনটুকু দেখলাম, তাই না? যে হচ্ছে সবাই একটু মনোযোগী হন এদিকে। এখান থেকে রিসেন্ট অ্যাক্টিভিটি আমরা দেখতে পারছি, এটা হচ্ছে নিউ ট্যাব, মাল্টিপল ট্যাব নিতে পারছি, এখানে প্লাস আইকনে ক্লিক করে আবার কেটেও দিতে পারছি। এরপর এখান থেকে মিনিমাইজ করতে পারছি, এটা থেকে ছোটো করতে পারি, ইচ্ছা মতো সাইজে আনতে পারি, এটাতে কেটে দিতে পারি। এরপর এখানে ইচ্ছা করলে আমরা মাল্টিপল ট্যাব নিতে পারি, অনেক ট্যাব নিতে পারবো। এরপর এখানে খেয়াল করেন, এগুলো আমরা কিন্তু নিউ ট্যাব ছাড়া দেখতে পারছি না, এটা নিউ ট্যাব নেবেন তখন দেখতে পাবেন। আপনি যদি গুগল ট্রান্সলেটে থাকেন তাহলে এই অপশনগুলো হয়তো দেখতে পাবেন না। তো নিউ ট্যাব নেবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে নিউ ট্যাব নিয়ে তারপরে এগুলো দেখেন। সবাই একটু ডিসপ্লের দিকে তাকান, আমার দিকেও তাকান। তো এখানে জিমেইল তো সবাই জানেন, এখানে ডিফল্টভাবে দেখেন জিমেইল রয়েছে, আমরা চাইলে জিমেইলে যেতে পারি। দেখেন ইমেজ, আমরা চাইলে ইমেজ সার্চ দিতে পারি। এরপর নিউ ট্যাব নিচ্ছি, এরপর এটা হচ্ছে সার্চ ল্যাব, এটা হচ্ছে এআই জিনিস, এটা আমরা এখন দেখবো না, অন্যদিন দেখবো। এরপর খেয়াল করেন
এটা হচ্ছে 9 ডট আইকন বা গুগল অ্যাপস। এখানে অনেকগুলো গুগলের যত অ্যাপস আছে সেগুলো এখানে শো করবে, ঠিক আছে? গুগলের অনেক অ্যাপস থাকে। এদিকে সবাই খেয়াল করবেন, একটু মনোযোগী হন। 9 ডট আইকনে ক্লিক করলে আমরা বিভিন্ন অ্যাপসে যেতে পারবো। যেমন এখন এখান থেকে আপনারা গুগল ট্রান্সলেট সার্চ দেওয়া লাগবে না, এখান থেকে দেখেন গুগল ট্রান্সলেট পেয়ে যাবেন, ফটোস পেয়ে যাবেন, বিভিন্ন কিছু পেয়ে যাবেন। আচ্ছা, এরপর এটা হচ্ছে আমরা যে জিমেইল লগ ইন করে রয়েছি সেটা চাইলে আবার সুইচ করতে পারবো অন্যান্য জিমেইল। আচ্ছা, এখন এখানে এটা হচ্ছে সার্চ বার, টাইপ এ ইউআরএল, যাই হোক এটা সার্চ বার, এখানে ভয়েস আছে, এখানে ইমেজ আছে। এত ডিপসে যাবো না, বেসিক বিষয়গুলো দেখাবো। এখন দেখেন ইউটিউব, freelancer.com, আমরা চাইলে এখানে ফেসবুকে অ্যাড করতে পারি কিংবা গুগল ট্রান্সলেটও অ্যাড করতে পারি। কিভাবে সেটা দেখেন, আমি আগে দেখাইছি সার্চ করে গুগল ট্রান্সলেট ইউজ করা, এখন দেখাবো এখান থেকে। দেখেন এই 9 ডট আইকন থেকে এই যে গুগল ট্রান্সলেট, এখানে ক্লিক করলাম, গুগল ট্রান্সলেটে চলে আসলাম। এখন আমি এইটা চাইলে আমি নতুন ট্যাব নিয়ে আমি দেখাই, নতুন ট্যাব নিয়ে এখানে আমি চাইলে এরকমভাবে একটা অ্যাপস আইকন বানাতে পারি। সেটা কীভাবে, ভালোভাবে খেয়াল করেন। এই যে অ্যাড শর্টকাট, এখানে যদি ক্লিক করি আমার সামনে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে ইউআরএল। আমরা একটা আগে দেখলাম ইউআরএল বক্স কোথায়, এখানে। যে কোনো কিছুর ইউআরএল এখান থেকে কপি করে এখানে দিলে সেটা ওখানে শর্টকাট কি হিসেবে থাকবে। যেমন এখানে আমি নাম দিব ট্রান্সলেট, যেহেতু ট্রান্সলেটকে আমি এখানে শর্টকাট কি হিসেবে রাখবো। আচ্ছা, ট্রান্সলেট বানান ঠিক আছে, এবার ইউআরএলটা এখানে কপি পেস্ট করতে হবে। তো ইউআরএলটা এখান থেকে পাবো, এখানে 3টা ক্লিক করবেন সবাই, এখানে 1 2 3 3টা ক্লিক করলাম, এখানে এটা সিলেক্টেড হলো। এবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই নিউ ট্যাবে গেলাম, সেটা সেই অবস্থায় আছে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করে এখানে ডান দিলাম। দেখেন দেখেন গুগল ট্রান্সলেটের একটা আইকন চলে আসলো। এখন আমি চাইলে নিউ ট্যাব নিব আর এখানে ক্লিক করবো, গুগল ট্রান্সলেটে চলে যাবে। এখানে আবার একদম পুরো কেটে দিছি, দিয়ে ব্রাউজারে গেলাম, দেখেন আমার এখানে সেই গুগল ট্রান্সলেটের একটা আইকন চলে আসলো। তো সবাই এটা করেন, তো এখানে একটা আইকন তৈরি করেন। দেখেন আমার এই অ্যাকাউন্ট নামে এইটাতে আমি কতগুলো হচ্ছে এরকম ট্যাব নিয়ে রেখে দিয়েছি, দেখছেন? তো আমি এই যে আপনাদের জন্য যে প্রেজেন্টেশনটা বানাইছিলাম ওইটা ওপেন করলাম। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে গুগল শিটের কাজ। এটা আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস। গুগল শিটে আপনার তথ্যগুলো মানে সব ডকুমেন্ট বলা যায় না, ডিটেলস, যেমন হচ্ছে আমার যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ব্যাংক ইনফরমেশন, যা ইচ্ছা তাই আপনি সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবেন। গুগল শিট আমরা যে পরবর্তীতে এটা আরও ভালোভাবে দেখানো হবে, আজকে একটু জাস্ট একটা ধারণা দেওয়া হবে যে গুগল শিট আমি আগে ওপেন করি, তারপরে আপনাদের বলি। নিউ ট্যাব নিলাম, এখান থেকে 9 অ্যাপস বা 9 ডট আইকনে গেলাম, গুগল সব অ্যাপসে গেলাম। এরপর দেখেন গুগল ডক্ট আছে। গুগল ডক্ট হচ্ছে যারা কম্পিউটারের বেসিক প্রশিক্ষণ নিয়েছেন, ওই যে মাইক্রোসফট ডকুমেন্ট, তাই তো না, এমএস ওয়ার্ড আর গুগল ডক্ট একই রকম। আর এক্সেল, মাইক্রোসফট এক্সেল আর গুগল শিট একরকম। তো আমরা মাইক্রোসফট এক্সেল আর এই গুগল শিট একই জিনিস, কিন্তু এটা অনলাইন আর ওইটা অফলাইন সফটওয়্যার ছিল। তো এখান থেকে আমি প্রথমত যেটা করলাম, দেখেন আমি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এখান থেকে আমি আবার দেখাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করলাম গুগল শিটে। এরপর ইন্টারফেসটা আমার এমন আসলো, এখানে দেখেন আমার যেই গুগল শিটগুলো এই জিমেইলের আন্ডারে তৈরি করা রয়েছে সেইগুলো আমার রিসেন্টলি দেখাচ্ছে। ব্যাচ 1-এর গুগল শিট আমার এই জিমেইলে তৈরি করা ছিল। তো আমি এখন নিউ একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিলাম, স্প্রেডশিট, তাই তো? এই দেখেন, আপনারা যারা কম্পিউটারের বেসিক প্রশিক্ষণ নিয়েছেন তারা হয়তো দেখে থাকবেন যে মাইক্রোসফট এক্সেল এমন থাকে, তাই না? তো এটা আমাদের খুব দরকারি একটা জিনিস, এই জন্য আপনাদের শেখাচ্ছি। মানে বেসিক বিষয়, তেমন কিছুই না আহামরি। তো আচ্ছা, আমার না এটা মনে হয় যে ডিজাইন শেখানোর পরে শেখানো উচিত, যখন আপনাদের বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করানো হবে তখন। হ্যাঁ, কারণ তখন অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড এগুলো সংরক্ষণ করার জন্য এটা দরকার হবে। তো এটা শেখাতে একটু সময় লাগবে, তখন সরাসরি ওইগুলো শেখাবো। তো এমনিতে একটু ধারণা দিয়ে দিই যে এখানে
আমি আমার একটা ওপেন করে দেখাই, একটু ধারণা দিই। দেখেন এই পাসওয়ার্ডগুলো আমি ব্লক করে রাখেছি, চাইলে এখানে ক্লিক করলে আমার ওইগুলোর পাসওয়ার্ড দেখা যাবে। যেমন এখানে ক্লিক করলাম, এখানে দেখেন পাসওয়ার্ড দেখা যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো এখন এই যে একটু খেয়াল করেন, আপনাদের ধারণা দিই, আমার ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেম কুরবান ডিজাইন, পাসওয়ার্ড এখানে দেখাচ্ছি না, ওইটা হচ্ছে এই জিমেইল দেওয়া তৈরি করা, এই ফোন নাম্বার দিয়ে তৈরি করা। তো সিকিউরিটি অ্যান্সার এটা দেওয়া, আর এটা হচ্ছে ফোন নাম্বার দেওয়া। তো এই যে বিষয়গুলো, এটা যদি ঠিকভাবে সংরক্ষণ করা যায় তাহলে আমাদের ওই চিন্তা থাকে না পাসওয়ার্ড ভুলে গেলাম, এ করলাম ও করলাম, অনেক কিছু এখানে আমি এভাবে রাখি। তো এটা আমি আপনাদের শেখাবো যখন হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট করাবো তখন। আপাতত এটা স্কিপ করি। আচ্ছা, গুগল শিট, গুগল ড্রাইভটা শেখাতে পারি, কারণ হচ্ছে এটা বেশি সময় লাগবে না গুগল ড্রাইভটা শেখাতে। তো আমি নিউ ট্যাব নিলাম, 9 ডট আইকন, এই যে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ আমাদেরকে কত জিবি জায়গা দেয়? 15 জিবি মেবি। এই যে মাই ড্রাইভে গেলাম, আমার কি অনেক কিছু রয়েছে, এই দেখেন আমার ইউজ করা হয়েছে 396 মেগাবাইট। আমি ইউজ করতে পারবো 15 জিবি। একটা জিমেইল আমাদেরকে 15 জিবি জায়গা দেয়, আর আমরা চাইলে এটা টাকার মাধ্যমে অনেক বেশি নিতে পারবো। এটা হচ্ছে ওদের পেইড সার্ভিস। তো এখানে আমি একটু খেয়াল করেন সবাই, এখানে নিউতে ক্লিক করলাম। চাইলে আমরা যে ডকুমেন্টগুলো নিই, যেমন হচ্ছে গুগল ডক, গুগল শিট, এইগুলো এই জায়গা দখল করে। তো নিউ ফোল্ডার নিলাম, একটা ফোল্ডারের নাম দিই, আনটাইটেল ফোল্ডারই থাক। এটার ভিতরে গেলাম। আমরা চাইলে এখানে আমাদের ডকুমেন্ট এখানে সংরক্ষণ করে রাখতে পারি এবং এটা বায়ারের কাছে পাঠাতে পারি, বড় বড় ফাইলগুলো। যখন আমি যদি এই ডিজাইনটা আমি যদি এখন এখানে সংরক্ষণ করে বায়ারকে পাঠাতে চাই, সেটা আমরা পারবো। দেখেন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারবো, আবার চাইলে ক্লিক করে করতে পারবো। তো আমার এই ইমেজটা এখানে আপলোড করলাম। তো আপলোড করে আমি চাইলে যদি শেয়ার করতে চাই, আমার মনে হচ্ছে এটা আপনাদের শেখানো ঠিক হচ্ছে না, আপনাদের ডিজাইনে চলে যাওয়া উচিত। যাই হোক, আমি তো যেহেতু কোর্সটা নতুন লঞ্চ করছি, আসলে সেভাবে মডিউলটা সাজাতে পারিনি। আপনারা একদম ভেবেন না, হ্যাঁ আমি আস্তে আস্তে সাজাবো অভিজ্ঞতার আলোকে। ঠিক আছে, দেখেন এখান থেকে কপি লিঙ্ক করলে আমরা এই যে লিঙ্কটা কপি হয়ে গেল। আমি যে কাউকে এই লিঙ্কটা যদি আমি পাঠাই, সে যদি ক্লিক করে সে আমার ওই ইমেজটা চাইলে ডাউনলোড করতে পারবে, এই যে এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমাদের ওই ইসে চলে যাই। এই যে গুগল শিট, ড্রাইভ, জিমেইল, এগুলো আপনাদের যখন আমি অ্যাকাউন্ট তৈরি করাবো ফাইবার বা যেসব মার্কেট প্লেস থেকে আমাদের আর্নিংটা হয়, ওই টাইমে আমরা হচ্ছে এইগুলো শিখবো ভালোভাবে। তো আমাদের এখানে সব কম্পিউটারে হচ্ছে ইলাস্ট্রেটর ইনস্টল দেওয়া আছে। আমার মনে হয় এখন থেকে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লাসটা শুরু করা উচিত, এটা সহজ হবে। তো এখন বাজে 9টা 39, অনেক সময় পাবো আমরা শেখার জন্য। তো সবাই একটু খেয়াল করেন, আমরা এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব। তাহলে আমরা এই বিষয়গুলো স্কিপ করলাম। গুগল শিট, ড্রাইভ অ্যান্ড জিমেইল, এগুলো আমরা পরবর্তীতে দেখব। এখন আমরা দেখব ইলাস্ট্রেটর সফটওয়্যারে যাব। তো আমি এটা মিনিমাইজ করছি। দেখেন আমরা ব্রাউজার চালাতে আমরা পুরো কেটে দেবো না, কেটে দেওয়া মানে ওটা পুরো ভ্যানিশ হয়ে যাওয়া। আমরা ওইটা মিনিমাইজ করে রেখে দিব। দেখেন যেই অ্যাপসটা আমার রানিং রয়েছে তার নিচে একটা দেখছেন দাগ দেওয়া রয়েছে, তাই না? এর মানে আমরা বুঝবো এই অ্যাপসটা রানিং। তারপরে দেখেন এটাও রানিং রয়েছে, এটাও রানিং রয়েছে, আবার এটাও রানিং রয়েছে। যেটা রানিং থাকবে তার নিচে এরকম দাগ থাকছে, তাই না? আবার এখানে ক্লিক করলে ওটা মিনিমাইজ হয়ে যাবে। এখানে ক্লিক করলে এটা অন হবে, আবার এখানে ক্লিক করলে মিনিমাইজ হবে, এখানে ক্লিক করলেও মিনিমাইজ হবে। এখন আপনাদের দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর। আজ থেকে এখন থেকে শুরু হবে আমাদের, যেইটার মাধ্যমে আমরা ডিজাইনগুলো করে থাকি, সব থেকে বেশি ব্যবহার করা হয় ডিজাইনের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর, সংক্ষেপে AI। এতে অ্যাডোবি, আইতে ইলাস্ট্রেটর। তো আমি এটাতে ক্লিক করলাম। এটা ওপেন হতে মিনিট খানেক সময় লাগে, মিনিট না, 10-15 সেকেন্ড সময় লাগে। তো আপনারা সবাই আপনাদের কম্পিউটারে ইলাস্ট্রেটরে একটা ক্লিক করেন। দেখেন সবার কম্পিউটারে ইনস্টল দেওয়া আছে, জাস্ট একটা ক্লিক করবে, ক্লিক করলে এটা ওপেন হতে থাকবে।
তো এটা ওপেন হওয়ার পরে আমাদের ইন্টারফেসটা এমন দেখা যাচ্ছে। সবাইকে ওপেন করতে পেরেছেন? আচ্ছা, একটা ক্লিক করতে হবে, মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করেন, এই হচ্ছে ইন্টারফেস। আর সব কিছুর একই রকম দেখেন, এখানে মিনিমাইজ করা যাবে, আবার এটা যে ছোটো করা যাবে, ইচ্ছা মতো সাইজ করা যাবে। এই যে এখানে যদি মাউসের কার্যটা রাখি, দেখেন অ্যারো চিহ্ন হয়ে যাচ্ছে, এভাবে ছোটো বড়ো করা যেতে পারে। তো এখন আমরা উপরে দেখছি কিছু হচ্ছে, এটাকে বলা হচ্ছে মেনু বার, এটাকে বলা হচ্ছে মেনু বার। এটা এখন দেখবো না, আমরা দেখবো এখন কিভাবে একটা ডকুমেন্ট তৈরি করা যায়। তো আমরা এখন নিউ ফোল্ডার নিব। এখানে নিউ ফোল্ডারে ক্লিক করলে আমার সামনে একটা পপ আপ আসলো, এখানে দেখাচ্ছে রিসেন্ট, সেভ, এই যে নিউ ডকুমেন্ট, রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, হচ্ছে ফিল্ড, যাই হোক অনেক কিছু লেখা আছে। এগুলোর উপরে আমাদের মাথা ঘামানোর কোনো যুক্তি নেই, আমরা এখান থেকে নিজে একটা তৈরি করে নিব। তো এখানে একটা নাম দিতে হবে, নাম না দিলেও হবে, আনটাইটেলড 1 থাকলেও হবে। আমি নাম দিচ্ছি CLASS, ক্লাস 1 না ক্লাস 2, আজকে ক্লাস 2 নম্বর ক্লাস। এরপর কি সমস্যা? ও আচ্ছা, আপাতত আপনাদের চালানোর দরকার নেই, আপাতত আপনারা দেখবেন, আমি যখন বলবো তখন করবেন, ঠিক আছে? এখন দেখেন ক্লাস 2, এখানে একটা নাম দিলাম, একটা ডকুমেন্ট নেওয়ার প্রসেসটা এখানে আমি ভালোভাবে ডিটেলসে বোঝাবো, সবাই ভালোভাবে খেয়াল করেন। আমাদের পরিমাপের একক কত রকম হতে পারে দেখেন, পিক্সেল, এটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি, পিক্সেল। তারপরে আছে পয়েন্ট, পিকাস, ইঞ্চিস, ইঞ্চিস তো আমরা চিনি তাই না? ফিট, ফিট আমরা চিনি, 1 ফুট 2 ফুট, ফিট অ্যান্ড ইঞ্চ। এবার দেখেন ইয়ার্ডস, মিলিমিটার্স, সেন্টিমিটার্স, মিটার্স। তো এইসব নিয়ে একদম মাথা ঘামানোর দরকার নেই, আপনি আর্টবোর্ড নেবেন হচ্ছে পিক্সেলে, আর যদি কখনো বায়ার বলে ইঞ্চিতে নিতে হবে, মিলিমিটারে নিতে হলে মিলিমিটার নিতে হবে, এরকম। তো ওইটা নিয়ে একদম মাথা ঘামানোর দরকার নেই, আমরা নিব পিক্সেলে, পিক্সেলস। আর 1 পিক্সেল মানে একটা কলমের ফোঁটা যতটুকু জায়গা দখল করে ওইটা হচ্ছে 1 পিক্সেল। তো এখানে যদি 1000 কলমের ফোঁটা একটা জায়গা নেওয়া হয়, সে ততটুকু জায়গা আমি নিব। তো এখন পিক্সেলটা সিলেক্ট করলাম এখান থেকে। এরপর ওয়াইড মানে চওড়া, এটা আছে 1000 দিয়েছি আমি। এরপর এখানে হাইটটা দেওয়া হয়েছে 1080, তো আমি এখানে 1000 দিব। এটা কিভাবে দিব? এখানে 3টা ক্লিক করলে সব সিলেক্ট হবে, 3টা ক্লিক করলে 1 2 3 সিলেক্ট হলো। এবার আমি কিবোর্ড থেকে 1000 লিখব, 1 2 3 4, 1000 লিখলাম। এরপর এখানে আছে আর্টবোর্ড সংখ্যা, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমি এটা ভিতরে ঢুকে বোঝাবো, এই ওরিয়েন্টেশন কি এটা বোঝাবো। এরপর এখানে ব্লিড অপশন আছে, ব্লিড অপশন নেওয়ার দরকার নেই, ব্লিডটাও কি তাও বোঝাচ্ছি। এরপর আমাদের কালার মুড আছে, কালার মুড হচ্ছে ইলাস্ট্রেটরে 2 রকম, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK। RGBর একটা পূর্ণ রূপ আছে রেড, গ্রিন, ব্লু, আর CMYKটা আমার মনে নাই, ওইটা অত মাথায় তাত্ত্বিক বিষয়গুলো নেওয়ার দরকার নেই। কার পূর্ণরূপ কি ওইসব জানার দরকার নেই। RGB মানে আমরা বুঝবো যেগুলো আমরা ওয়েবসাইটে দেখব, মানে কম্পিউটার স্ক্রিনে যা দেখি এগুলো হচ্ছে ওয়েব, এগুলোর কালার মুড হবে RGB। আর যেগুলো আমরা প্রিন্ট করে বের করব, যেমন টি-শার্টে প্রিন্ট করা যায়, কাগজে প্রিন্ট করা যায়, এইগুলো হবে CMYK কালার মুড। তখন আমরা নিব CMYK, আমরা যেই ধরনের কাজ আমরা প্রিন্ট করে বের করব সেটার কালার মুড নিব হচ্ছে CMYK। এখানে দেখেন ক্লিক করলে 2টা কালার মুড আসছে, একটা হচ্ছে CMYK আরেকটা হচ্ছে RGB। তো আমরা এখন RGBটাই রাখি। এরপর রাস্টার ইফেক্ট, রাস্টার ইফেক্ট বলতে প্রত্যেক ইঞ্চিতে কতটা পিক্সেল আমি নিব সেটাকে বলা হচ্ছে PPI, পিক্সেল পার ইঞ্চি, পিক্সেল পার ইঞ্চি, পার ইঞ্চিতে মানে 1 ইঞ্চি জায়গার ভিতরে কতগুলো পিক্সেল নিব। তো আমি সেটা হচ্ছে হাই রেজলিউশন 300 দেওয়া হয়েছে, মানে 1 ইঞ্চি জায়গার ভিতরে 300 PPI রেখেছি। এটা 72ও নেয়, অনেক সময় 150 নেয়। তো ডিফল্টভাবে আমি হাই রেজুলেশনে কাজ করব 300 PPI। আর এখানে যে প্রিভিউ মোড ডিফল্ট আছে এটা থাক, এটা নিয়ে মাথা কামানোর দরকার নাই, মোড সেটিংসেও যাওয়ার দরকার নেই। এখন আমরা ক্রিয়েট করব। তো এখন আপনাদের কাজ হবে একটা নাম দিবেন ক্লাস 2, এখানে ওয়াইড দিবেন হচ্ছে 1000 বাই 1000,
পরিমাপের একক হবে হচ্ছে পিক্সেল, আর এখানে রাস্টার কালার মোড RGB দিবেন, রাস্টার ইফেক্ট 300 PPI দিবেন, দিয়ে ক্রিয়েট করেন। আচ্ছা, নতুন অবস্থায় এতগুলো কথা আমি বলে ফেলছি, এগুলো আসলে আপনাদের অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, তারপরে আমি আবার ক্লিয়ার করছি, সমস্যা নেই। এই দেখেন ক্রিয়েট করলাম, ক্লিক করাতে আমার সামনে একটা আর্টবোর্ড আসলো। আর্টবোর্ড বলতে একটা পৃষ্ঠা বা কাগজ আসলো। এটার মাপ হচ্ছে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। এটা হচ্ছে স্কোয়ার শেপের একটা আর্টবোর্ড আসলো। তো এখানে আমি কাজ করতে পারবো। তো সবাই একটা আর্টবোর্ড নিয়ে দেখান। আচ্ছা, এখন সবাই একটু খেয়াল করেন, এখানে সবার কি এই বারটা দেখা যাচ্ছে? এটা কারণ না দেখা গেলে বলবেন। এটা অনেক সময় দেখা যায় না। এই যে যদি উইন্ডোজ থেকে আমি কন্ট্রোল, এটাকে বলা হয়েছে কন্ট্রোল প্যানেল উঠাই দিলাম, অনেকের এমন দেখা যায়, ওই বারটা দেখা যায় না। যাদের না দেখা যায় এখান থেকে এই জাস্ট এই উইন্ডো থেকে কন্ট্রোলে প্রেস করবেন, তাহলে ওইটা চলে আসবে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে কন্ট্রোল প্যানেল, আর এটাকে বলা হচ্ছে মেনু বার। হ্যাঁ, সবাই একটু ভালোভাবে মনোযোগী হন। এটা মেনু বার, এখান থেকে এক একটার ভিতরে অনেকগুলো অপশন থাকে। আচ্ছা, কারেন্ট সবাই দিকে খেয়াল করেন। প্রথমে আমরা একটা নিউ ফাইল তৈরি করব। এটা আগেও দেখাইছি, আরেকবার রিপিট করছি, প্রতিনিয়ত অনেকবারই রিপিট করব যতক্ষণ না পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয় বিষয়টা। দেখেন, এখানে ক্লিক করার পরে আমার সামনে একটা পপ আপ আসলো, আর এটা মুভ করার জন্য আমরা এই সাদা যে অংশটা দেখছি এখানে ক্লিক করে আমরা চাইলে মুভ করতে পারি। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আমরা চাইলে মুভ করতে পারি। আচ্ছা, এরপর এখানে কিছু অপশন দেওয়া আছে, যেমন হচ্ছে ডিফল্ট সাইজ দেওয়া থাকে। যেমন ওয়েবে গেলে কমন, এটা হচ্ছে 1366 পিক্সেল বাই 768 পিক্সেল। তারপরে ওয়েব লার্জ 1920 বাই 1080। এরপরে এখানে এরকম কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে। তারপরে প্রিন্ট রিলেটেডও কিছু সাইজ দেওয়া আছে, যেমন A4 সাইজ, এটা হচ্ছে মিলিমিটারে হয়, তারপরে আছে লেটার সাইজ, প্রিন্ট লার্জ সাইজ। তো এইগুলো নিয়ে অত মাথা ঘামানোর কোনো যুক্তি নেই। আমরা এখন যে অবস্থাতেই থাকুক, এখানে একটা নাম দিব, আমরা কাস্টমভাবে তৈরি করব। সবাই এদিকে খেয়াল করেন। তো এখানে সবাই নাম দিবেন একটা, আমি ক্লাস 2 দিলাম। এরপর পরিমাপের এককটা আপনারা পিক্সেলে চেঞ্জ করবেন। আচ্ছা, আপাতত কেউ কম্পিউটারের দিকে না তাকায়, আমি যখন দেখাবো এটা মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদের সময় দেওয়া হবে কাজ করার জন্য। সবাই এদিকে খেয়াল করেন। আমি জানি আপনারা এটা পারেন, তারপরেও একবার দেখাইছি, আরেকবার দেখাচ্ছি, তারপরেও এদিকে খেয়াল করতে হবে। পরিমাপের একক আমরা এখান থেকে পিক্সেল সিলেক্ট করে নিলাম। এরপর এখানে আমি 1000 দিলাম, ডিফল্টভাবে এটা দিয়ে কাজ করবেন। এখানে PX অনেকে দেখছি লেখছে, দরকার নেই লেখার, জাস্ট এখানে 3টা ক্লিক করে সিলেক্ট করে আপনি 1000 লিখবেন। এরপর এখানে CMYK আছে, আমরা RGB করে দিচ্ছি, RGBতে করব। আর এখানে এটা ডিফল্টভাবে 300 PPI আছে, এটাই থাকবে। এরপর আমরা ক্রিয়েট করব। আচ্ছা, আগে আমি একরকম দেখাইছি, এখন দেখাবো হচ্ছে এই যে এইটার কাজ কি, ওরিয়েন্টেশন। তার জন্য দুইটার মাপ দুই রকম দিতে হবে। আমি এখানে 700 দিই, একটা ওয়াইড দিছি হচ্ছে 700, এই ওয়াইড দিছি 1000, আর এটা দেখছি 700। তো এখানে এটাই ক্লিক করলে দেখেন মাপ ঘুরে যাবে। এখানে ক্লিক করলাম, ওয়াইড হয়েছে। এটার মানে কি? এটা লম্বা লম্বি, তাই না? আর এটার মানে আড়াআড়ি। দেখে বুঝতে পারছেন আইকন? যদি আড়াআড়ি দিই তাহলে দেখেন এটার মাপ চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। 1000 এখানে চলে আসছে আর 700 উপরে চলে যাচ্ছে। দেখেন এই যে, এটার মানে হচ্ছে আর্টবোর্ডটা লম্বা লম্বি হবে নাকি আড়াআড়ি হবে এটা। আর এখানে আর্টবোর্ড প্রথমত আমরা ডিফল্টভাবে একটাই নিই, কিন্তু বিজনেস কার্ড বানানোর ক্ষেত্রে ডবল সাইডেড বিজনেস কার্ড যখন বানাই, যে ভিজিটিং কার্ড, তখন হচ্ছে 2টা আর্টবোর্ড নিয়ে থাকি। এরকম আমাদের কাজের সুবিধার্থে আমরা মাল্টিপল আর্টবোর্ড নিতে পারি। তো আমি এখন প্রথমে একটা আর্টবোর্ড নিয়ে দেখাচ্ছি, এখন 2টা আর্টবোর্ড নিয়ে দেখাচ্ছি, 2টা আর্টবোর্ড। এরপর ব্লিড, এটা হচ্ছে যে অংশটুকু কাটা পড়বে সেটাকে ব্লিড বলা হয়। যেমন বিজনেস কার্ডে দেখেন, আমি এই বিজনেস কার্ডটা দেখেন যে ডিজাইনটা করা হয়, এখানে রাউন্ডেড কর্নার হয়।
তারপরে ডিজাইন করে কিছু অংশ কাটার জন্য এটা কিন্তু তৈরি করে কাটে, একটা মাপ দিয়ে কাটে। তো এই কাটার জন্য যে মাপটা, এটাকে ব্লিড বলা হচ্ছে। তো এটা আমি চাইলে দিতে পারি, এটা আমি একটু বাড়াই। আচ্ছা, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি, আমি 20 পিক্সেল দিলাম। দেখেন সবগুলো চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক, একটা 20 করছি 4টাই হয়ে গেছে। এইটা উঠে দিলে কিন্তু সেটা আর হইতো না, এটা বলা হচ্ছে লিঙ্ক। এটা যদি আমি ক্লিক করি, এই যে লিঙ্ক এখন কেটে গিয়েছে। এখন আমি একটা চেঞ্জ করব, আলাদা আলাদা দিতে পারবো, এখানে 10 দিতে পারবো, এখানে 30 দিতে পারবো। তো এভাবে এটা ক্লিক করলে সবগুলো একসাথে চেঞ্জ হবে। দেখেন এখানে ক্লিক করলাম, সবগুলো 30 হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়, এগুলো নিয়ে অত মাথা কামানোর দরকার নেই, আমাদের এগুলোর তেমন একটা প্রয়োজন হয় না। আমরা ডিফল্টভাবে শুধু 1000 হাইট ওয়েট দিয়ে আর্টবোর্ড একটাই থাকবে, পিক্সেল দিয়ে ক্রিয়েট করে একটা আর্টবোর্ড নিয়ে নিব। আচ্ছা, এখন দেখেন আমরা যে আর্টবোর্ড নিব তার চারিপোল দিয়ে হচ্ছে 30 পিক্সেল পরে হচ্ছে ব্লিড থাকবে, মানে একটা দাগ থাকবে। এরপর এখানে আর্টবোর্ডের সাইজ হবে 700 বাই 1000, মানে 1000 পিক্সেলের। এবার আমি যদি ক্রিয়েট করি তাহলে দেখতে পারবেন 2টা আর্টবোর্ড হয়েছে। আর এই যে লাল অংশটা, এটা হচ্ছে ব্লিড বলা হয়, এটা ব্লিড নেওয়া হয়েছে। তো এই হচ্ছে বিষয়। এখন আমি চাইলে একটা আর্টবোর্ড কেটে দিতে পারি। আচ্ছা, কীভাবে কাটলাম এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আপনারা একদম সহজে আর্টবোর্ড নেবেন। আমি এটা কেটে দিই, আমি আবার নিউ তৈরি করি। আর আসলে যেভাবে সচরাচর নেওয়া হয় আমি সেইভাবেই করছি। আমি আপনাদের বোঝানোর স্বার্থে এটা দেখাইছি, কিন্তু এত প্রয়োজন নেই। আচ্ছা, এটা কেটে দিই। আর্টবোর্ড আমি একটা নিব, তো ওকে ক্রিয়েট করলাম। তো কীভাবে আর্টবোর্ড নিতে হয় এই বিষয়টা আপনাদের ক্লিয়ার আশা করি। একটু আগে আপনারা নিজেরাও নিয়েছেন আর্টবোর্ডটা কীভাবে নিতে হয়, ওখানে বিস্তারিত অত এখন আপাতত জানার দরকার নেই, আমি আস্তে আস্তে সবই জানাবো, বোঝাবো। আচ্ছা, খেয়াল করেন এখানে আমি দেখাইছিলাম ব্রাউজারে যে মাল্টিপল ট্যাব নেওয়া যায়, তাই না? একই সাথে ইউটিউব, একই সাথে ফেসবুক আমরা চালাতে পারি। এখানেও চাইলে আমরা মাল্টিপল ট্যাব নিতে পারি। এখানে হয়তো প্লাস আইকন নাই, তাই না? কিন্তু ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে এখানে প্লাস আইকন প্রেস করলে আমরা নতুন ট্যাব নিতে পারছিলাম। তো আমরা এখানে ওই সিস্টেম নেই, কিন্তু আমরা Ctrl+N প্রেস করলে সেটা হবে। Ctrl+N অথবা ম্যানুয়ালভাবে ফাইল থেকে নিউ, এই যে এই অপশনটা ক্লিক করলে আবার সেই পপ আপটা আসবে, আপনি কত পিক্সেল বাই কত পিক্সেলে আর্টবোর্ডটা নিতে চাচ্ছেন। আমি হাইট হচ্ছে 500 রাখি, দিয়ে একটা ক্রিয়েট করি হোয়াইট 500। তো এই যে আরেকটা তৈরি করলাম আর্টবোর্ড। দেখেন এই পাশে একটা ট্যাব, এই পাশে একটা ট্যাব। এই ট্যাব মাল্টিপল ট্যাবে আমি মাল্টিপল কাজ একই সাথে করতে পারি, একটা বাইরের কাজ একই সাথে আমি কাজ করতে পারবো। যেমন এই ট্যাবে আমি একটা বাইরের কাজ করলাম, এই ট্যাবে আরেকটা বাইরের কাজ করলাম, এভাবে আমরা ট্যাবে কাজ করতে পারি। আবার আমরা এক ট্যাবের ডকুমেন্ট আমরা অন্য ট্যাবে নিতে পারি। যেমন এই ট্যাবেরটা আমরা এইভাবে ড্রাগ করে ধরে এই ট্যাবে নিয়ে এসে ছাড়তে পারি, অথবা এই ট্যাবে আমি একটা বৃত্ত তৈরি করে সেটা Ctrl+C দিয়ে কপি করলাম আর এখানে নিয়ে এসে পেস্ট করলাম। এই যে এভাবে আমরা এক ট্যাবের কাজ আরেক ট্যাবে নিতে পারি। তো এগুলো নিয়ে আপনাদের এত মাথা কামানোর দরকার নেই, আমি জাস্ট দেখাচ্ছি। আমি এগুলো খুব ডিপলি দেখাবো, কিন্তু এই যে উপর একটুখানি দেখাচ্ছি আর কি। কীভাবে শেখাতে হবে এটা আমার উপরে ছেড়ে দেন। এখন যেটা বলছিলাম, এটাকে বলা হচ্ছে মেনু বার, এটাকে বলা হচ্ছে কন্ট্রোল প্যানেল, আর এইগুলোকে বলা হচ্ছে ট্যাব। আমরা একই সাথে বিভিন্ন ট্যাব নিতে পারি, একই সাথে বিভিন্ন ট্যাব নিতে পারি। দেখুন 1, 2, 3টা ট্যাব নেওয়া হয়েছে, 3টে ট্যাবে 3 রকমভাবে আমরা কাজ করতে পারবো। এরপর এটাকে বলা হচ্ছে টুলস প্যানেল, টুলস বার বা টুলস প্যানেল, এগুলোকে বলা হচ্ছে টুলস। আর এটা হচ্ছে প্যানেল বলে, এটা ফাংশন প্যানেল বা যে কোনো প্যানেল, এটার কাজও আমি দেখাবো, সমস্যা নেই। তো দেখেন একদম শুরু থেকে শুরু করি। আপনারা সবাই এখন হচ্ছে আর্টবোর্ড নিয়ে দেখান, আবার আর্টবোর্ড নেন, তারপরের স্টেপে আমি দেখাচ্ছি কী করা যায়।
আচ্ছা, সবাই আর্টবোর্ড নিতে পেরেছেন? পারেননি কে কে? আর্টবোর্ড নিতে পারেননি কে কে? সবাই নিতে পেরেছেন? তাহলে এদিকে খেয়াল করেন। সাইমন একটু পিছনে যাও। আচ্ছা, এদিকে সবাই খেয়াল করেন। আমি দেখছি কেউ এদিকে তাকাচ্ছে না। এরকম করলে হবে না। আমি যেটা বলবো সেটা শুনতে হবে আপনাদের। দেখেন, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল বললাম, এটা ট্যাব, এটা টুলস প্যানেল, এটা এগুলো বুঝলেন। এখন কিছু বেসিক বিষয় আপনাদের দেখাই। আমি এই যে জুম ইন জুম আউট করছি, এটা প্রথমত দরকার আছে। এটা অল্টার প্রেস করে, কিবোর্ডের অল্টার প্রেস করে এক আঙুল দিয়ে ধরে মাউসের যে স্ক্রলটা আছে না, যেটা চাকা, এটা ঘুরান। দেখেন এরকম ছোটো বড় হচ্ছে। এটা সবাই করেন তো, পারেন কি না? অল্টার প্রেস করে ধরে জুম ইন জুম আউট করতে পারেন কিনা দেখেন। কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে এই মাউসের এই চাকাটা ঘুরান, সামনে পিছনে ঘুরান। দেখেন জুম আউট, জুম ইন জুম আউট হবে। আচ্ছা, কারোর করতে এটা সমস্যা হচ্ছে? আচ্ছা, এবার খেয়াল করেন, কিবোর্ডের যে সবচেয়ে বড় যে বাটনটা, নাম কি? স্পেসটা প্রেস করে ধরলে দেখেন কিবোর্ডে এই যে আমাদের মাউসের কার্সরটা হাতের মতো হয়ে যাচ্ছে। তো এই হাতটা দিয়ে আমি ডানে বায়ে সরাতে পারছি। খেয়াল করেন, এটা করেন তো সবাই। পেরেছেন সবাই? হচ্ছে না? কিবোর্ডে সে বড় স্পেসটা ধরে এভাবে সরছে না এটা? আচ্ছা, ধরে রাখতে হবে। ধরে রাখলে কাজ হবে, ছেড়ে দিলে আর হবে না। আচ্ছা, এখন দেখেন। আচ্ছা, আপনাদের এখন এত মাথা ঘামানোর দরকার নেই। আমি যতটুকু আপাতত দেখাই, এদিকে এদিকে খেয়াল করতে হবে। যতটুকু দেখায় অতটুকু দেখতে হবে, মনোযোগী হতে হবে ক্লাসে। এরপর জুম ইন জুম আউট বুঝলেন। এরপর স্পেস দিয়ে ডানে বায়ে সরাতে হয়, এটা বুঝলেন। এগুলো আগে দরকার। আপনারা যদি আগে ওই শেপ টেপ নেওয়া শুরু করেন, এটা এখন তো আপনাদের মানে ওই একবারে গাছের মাথায় উঠে যাওয়া হয়ে যাচ্ছে। তো এখন জুম ইন জুম আউট হলো, সরানো হলো। এরপর টুলসের কাজ সবার প্রথমে যেটা আছে, এটার নাম হচ্ছে সিলেকশন টুল। আচ্ছা, সিলেকশন টুলে যাওয়ার আগে অবশ্যই কিছু একটা আমাদের তৈরি করতে হবে, তারপরে তো সিলেক্ট করব। তো এখানে দেখেন, এটা হচ্ছে প্রথমত এরকম 4 কোণ অপশন আছে। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলস বা শেপ টুল বলা যায় এটা। হ্যাঁ, এটা রাইট বাটন ক্লিক করলে এখানে দেখবেন অনেক ধরনের শেপ আপনারা পেয়ে যাবেন। এটাতে জাস্ট একটা ক্লিক করেন, আর কিছু না। রাইট বাটন ক্লিক করার দরকার নেই, একটা ক্লিক করে একটা শেপ তৈরি করেন। সবাই একটা শেপ নেন তো। সবাই কি শেপ নিতে পেরেছেন? আচ্ছা, এখন শেপের কালারটা আমরা চেঞ্জ করি। খেয়াল করেন, এদিকে খেয়াল করতে হবে। সবাই এদিকে খেয়াল করতে হবে। আপনাদের কম্পিউটারের কোনো কাজ নেই। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে কন্ট্রোল প্যানেলে যে কালার অপশন আছে, এখান থেকে চাইলে যে কোনো কালার আমরা চেঞ্জ করতে পারছি, তাই না? সবাই একটা কালার সিলেক্ট করেন। এরপর আমরা বেশিরভাগ সময় যে টুলসটা ব্যবহার করবো সেটা হচ্ছে সিলেকশন টুল, প্রথম টুলসটা। এর শর্টকাট কি হচ্ছে ভি। কিবোর্ড থেকে ভিতে প্রেস করলে যে কোনো টুলসে থাকা অবস্থায় এটাতে চলে যাবে। ভি প্রেস করলাম, আমরা এখানে চলে গেলাম। দেখেন, যে কোনো টুলসে থাকা অবস্থায় ভি প্রেস করলাম, প্রথম টুলসে চলে গেলাম, তাই না? তো এই টুলস দিয়ে আমরা এটাকে মুভমেন্ট করতে পারবো, সিলেক্ট করতে পারবো, এটাকে ধরে বিভিন্ন জায়গায় রাখতে পারবো, আবার সিলেক্ট করতে পারবো। আরও কাজ আছে, এই যে কর্নারগুলো রাউন্ড করতে পারবো। আচ্ছা, ফোন সাইলেন্ট করতে হবে। খেয়াল করেন, একটা শেপ নিয়েছি, শেপটা আমরা চাইলে মুভমেন্ট করতে পারছি, তাই না?
তো সবাই এটা করে দেখাবেন। দাঁড়ান 1 মিনিট, আমি আরেকটু বড় বড় করে স্টেপগুলো নিই, একেবারে ছোটো স্টেপ হয়ে যাচ্ছে। তো সবাই এই টুলসে গিয়ে একটা শেপ তৈরি করবেন। একদম স্কোয়ার শেপ নিতে হলে আপনাদের কিবোর্ড থেকে শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করলে এটা একদম স্কোয়ার হবে। তো এটা তৈরি করার পরে এটার প্রথমে আপনারা কালার চেঞ্জ করবেন, যে কোনো একটা কালার দিবেন। এরপর এটার কর্নারগুলো রাউন্ড করবেন, মানে এই ছোটো ছোটো মুভমেন্টগুলো আপনাদের আগে একটু আয়ত্তে আনি। এরকম করে কর্নারগুলো রাউন্ড করবেন। আচ্ছা, কর্নারগুলো রাউন্ড করবেন কীভাবে ভালো করে খেয়াল করেন। যখন আপনি সিলেকশন টুলে থাকা অবস্থায় এটার উপর একটা ক্লিক করবেন, তখন দেখেন এই যে একটা বৃত্ত ডট, এখানে মাউসের কার্সরটা যখন আপনি নিয়ে যাবেন দেখবেন মাউসের কার্সরটা চেঞ্জ হচ্ছে। দেখেন একটা অর্ধ চাঁদ আকৃতির একটা কিছু দেখা যাচ্ছে। তখন আপনি এটা ধরে টান দিলে এটা কর্নারগুলো রাউন্ডেড হবে। তো এটা সবাই করে দেখান। ভিতরে আসেন। আচ্ছা, এটা সবাই পেরেছেন? কারো কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, একদম সহজ স্টেপ, আপনাদের কাছে কঠিন মনে হতে পারে। কে ডাকলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল করেন, এই জুম ইন জুম আউট বারবার করে করে একটু প্র্যাকটিস করে নেন। তারপর হচ্ছে এই যে স্পেস দিয়ে এইভাবে ডানে বাঁয়ে সরাবেন। এরপর আমি এবার নতুন কিছু, মানে নতুন বলতে কি, দেখেন এখানে রাইট বাটন ক্লিক করলে আপনারা অনেকগুলো অপশন পাবেন। এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এটা ক্লিক করে আপনারা চাইলে রাউন্ডেড। আচ্ছা, আমি এটা আরেকটু দেখাই, সবাই একটু মনোযোগী হন, এইদিকে খেয়াল করেন সবাই। এই রেক্ট্যাঙ্গেলে থাকা অবস্থায় আমি যদি এখানে একটা ক্লিক করি, জাস্ট একটা ক্লিক করি, আমার সামনে একটা পপ আপ আসছে। আমাকে বলছে, মানে আমার এখানে মাপ দিতে বলছে কত পিক্সেল বাই কত পিক্সেল নিব। তো আমাদের আর্টবোর্ড কত নেওয়া ছিল? 1000 বাই 1000, তাই না? তো আমরা এখান থেকেও চাইলে ওই একই সাইজের একটা শেপও ক্রিয়েট করতে পারি। এই যে এখানেও 1000 বাই 1000 দিয়ে ওকে দিলাম। তো দেখেন একদম এই আর্টবোর্ডের যে সাইজ, সেই সাইজের একটা আমরা শেপ তৈরি করলাম, তাই না? শেপ তৈরি করলাম। এখন যেটা দেখালাম যে এখান থেকে আমরা চাইলে কর্নারগুলো রাউন্ড করতে পারি। এবার খেয়াল করেন, এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর নাম হচ্ছে বাউন্ডিং বক্স। ভাই এখানে খেয়াল করতে হবে, আপাতত কোনো কথা নেই। এইগুলোকে বলা হচ্ছে বাউন্ডিং বক্স। এটা কয়টা আছে? 8টা আছে। খেয়াল করেন, এই একটা, এগুলোকে, এই যে বক্সগুলোকে বলা হচ্ছে বাউন্ডিং বক্স। তো এই যে এটা আমরা চাইলে এক একটা বাউন্ডিং বক্স আলাদাভাবে ইন্ডিভিজুয়ালভাবে সিলেক্ট করতে পারি। সেটার জন্য আমাকে এটা সিলেকশন টুল, আর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো আমরা যদি এখান থেকে শুধুমাত্র এতটুকু সিলেক্ট করি, শুধুমাত্র একটা কর্নার আমরা চাইলে রাউন্ড করতে পারি বা একটা কর্নার ধরে মুভমেন্ট করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমি যদি আগের অবস্থানে ফিরে যেতে চাই, সেক্ষেত্রে Ctrl Z প্রেস করতে হবে। দেখেন একটু খেয়াল করেন, আমি এটা রাউন্ড করলাম, আমার মনে হলো যে এটা আমার রাউন্ড করার দরকার ছিল না। তো আমি Ctrl Z প্রেস করলাম, কন্ট্রোল ধরে রেখে এটা জেডে প্রেস করলাম, আগের অবস্থানে ফিরে গেলাম, তাই না? এরপর আচ্ছা, সবাই এটা একটু প্র্যাকটিস করে দেখান তো। মানে একটা কর্নার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে রাউন্ডেড করেন, করে তারপর হচ্ছে Ctrl Z দিয়ে ব্যাকে চলে আসেন। মানে মনে হতে পারে এত সহজে কেন দেখাচ্ছি, আসলে এত ছোট ছোট স্টেপ নিচ্ছি কারণ প্রথম দিকে সবার বুঝতে অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। কয়েকটা ক্লাস হয়ে গেলে তখন একটু কঠিন করে শেখানো হবে।
এখন খেয়াল করেন, আচ্ছা সবাই এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আমি দেখাইছিলাম গত ক্লাসে যে কিবোর্ড থেকে ডিলেট অপশন, তাই না? ডিলেট আর ব্যাক স্পেসের একই কাজ। তো এখানে আমি বিভিন্ন যদি শেপ নিয়ে ফেলি, আপাতত এদিকে খেয়াল করেন, আমি যদি বিভিন্ন শেপ এভাবে ক্লিক করে করে নিই, তৈরি করি, আর মনে হলো এগুলো এক একটা আমি ডিলেট করবো। যেমন এটা আমি ডিলেট করতে চাচ্ছি, এটা ডিলেট করলাম, এটা ডিলেট করলাম, মানে কি এটা সিলেক্ট করে ডিলেট করতে হবে, সিলেক্ট করে ডিলেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওই যে গতবার যেটা দেখাচ্ছিলাম মানে একটু আগে, সেটা হচ্ছে আমরা চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এক একটা কর্নার চাইলে রাউন্ড করতে পারি, এক একটা কর্নার ধরে রাউন্ড করতে পারি। এটা কি সবাই পেরেছেন? পারেনি কে? সবাই পারেনি না? আচ্ছা ভাই এখানে এসে একটু সলভ করে দেন তো। সাইমন এখানে এসে এই বিষয়টা দেখাই দাও তো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা কর্নারকে রাউন্ড করা দেখাই দাও। আচ্ছা দেখানো হয়েছে? আচ্ছা এবার সাইমন আপাতত রাখো। সাইমন আচ্ছা সবাই এদিকে খেয়াল করেন, এখন এখন আর কোনো কাজ না। এখন আমি আবার দেখাচ্ছি, রিপিট। এখন খেয়াল করেন, আমি এই ডিরেক্ট সিলেকশনের কাজ কি, মানে এমনি নর্মালি যদি সিলেকশন টুলে দিয়ে একটা সিলেক্ট করি, আমার সবগুলো কর্নার সিলেক্ট হয়ে রাউন্ডেড উঠছে, তাই না? তো আমি যদি চাই যে আমি ইন্ডিভিজুয়ালভাবে একটা কর্নার রাউন্ডেড করব, সেক্ষেত্রে এই সিলেকশন টুলে থাকা অবস্থায় আমরা দুইভাবে করতে পারি। প্রথমত সিলেক্ট করতে পারি এইভাবে ধরে, একটা কর্নার সিলেক্ট হবে। আরেকটাভাবে করা যেতে পারে, এখানে জাস্ট মাউসের কার্সরটা নিয়ে যাব, দেখেন অ্যাঙ্কর নাম আসছে, তাই না? আর একটা বাউন্ডিং বক্স যেটার কথা বলছিলাম, ওই একটা বক্স শো হচ্ছে। তো এখানে ক্লিক করলাম, দেখেন এই বক্সটা নীল দেখাচ্ছে, তাই না? এটা দেখেন নীল, আর বাকি যে বাউন্ডিং বক্সগুলো এগুলো সাদা দেখাচ্ছে। তো তার মানে আমরা বুঝতে পারছি শুধুমাত্র এই কর্নারটা সিলেক্টেড আছে। আর আমরা যদি চাই যে এই কর্নারটাও সিলেক্ট করব একই সাথে, যদি এখানে ক্লিক করি, দেখেন এটা সিলেক্টেড হচ্ছে, কিন্তু এটা কিন্তু সিলেক্টেড সরে যাচ্ছে, তাই না? তো আমরা দুইটা কীভাবে সিলেক্ট করব? তো তার জন্য আমাদের শিফট প্রেস করতে হবে। শিফট ধরে যদি এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি যদি আরেকটা সিলেক্ট করি, তাহলে এই কর্নারটাও সিলেক্টেড হলো, এই কর্নারটাও সিলেক্টেড হলো, আর এই দুইটা আনসিলেক্ট, তাই না? তো আমি যদি এই বৃত্তর উপরে ক্লিক করে ধরে টান দিই, তাহলে দেখেন আমাদের এই দুইটা কর্নার রাউন্ডেড হলো। তো শিফট ধরে দুইটা কর্নার কিভাবে সিলেক্ট করলাম, এই জিনিসটা আপনারা একটু প্র্যাকটিস করেন। আচ্ছা আচ্ছা সবার তো এই বিষয়টা ক্লিয়ার, তাই না? আচ্ছা এবার পরের স্টেপটা দেখেন, আমরা সিলেকশন শিখলাম। সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো অবজেক্টকে সিলেক্ট করা, তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো একটা স্পেসিফিক মানে কর্নারকে রাউন্ডেড করা যাবে, এই হচ্ছে বিষয়। তো এদিকে খেয়াল করেন ভাই, সবাই এদিকে খেয়াল করেন ভাই, আমি যখন বলবো এইদিকে খেয়াল করতে হবে, আর কম্পিউটারে তাকানো যাবে না। এখানে আমি চাইলে এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। কিভাবে সেটা? কিবোর্ডের অল্টার যদি প্রেস করে ধরে এইভাবে টান দিই, দেখেন একটা ওর ডুপ্লিকেট তৈরি হলো, তাই না? এর ডুপ্লিকেট তৈরি হলো। আর এটা আমি একটা শেপ নিয়ে করার চেষ্টা করি। এখনই করার দরকার নেই, আমি যখন দেখানো শেষ করব তখন করবেন। একটা চতুর্ভুজ নেওয়া হলো,
এবার অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করার পরে এই পাশে টানলাম, এটা ডানে বায়ে একটু ছোটো বড়ো হয়ে যায়, তো হাতের মাপ তো কখনো ঠিক হয় না, তাই না? তো এটা যদি সমানে রাখতে চাই তাহলে কি করতে হবে, অল্টার প্রেস করে টানার সময় দেখেন উঁচু নিচু হতে পারে। এমনিতে কম্পিউটারে যে সাজেস্ট করছে এটা ওই যে একটা পার্পেল কালারের একটা দাগ দিয়ে বোঝাচ্ছে এটা সমানে আছে, মানে উঁচু নিচু নেই, একদম সমানে আছে, এভাবে বোঝাচ্ছে। তারপরেও যদি ওই চোখের আন্দাজে ওইটা না আসে, সেক্ষেত্রে যদি আমরা শিফট প্রেস করি তাহলে কিন্তু এটা সমানই থাকবে। আমি মাউসের কার্য দেখেন উঁচু নিচে করলেও এটা সরবে না। তো এই যে আমি একটা একদম সমানে আরেকটা অবজেক্ট কপি করলাম, ঠিক আছে? এটা কিভাবে করলাম আমি একটু আমার হচ্ছে আর্টবোর্ডে যাই। আচ্ছা, আর্টবোর্ড আমরা যদি 100% জুমে আনতে চাই, কন্ট্রোল প্রেস করে 0-তে প্রেস করলে 100% জুমে এটা জুম হবে। এই যে এখানে না, এখানে দেখা যাচ্ছে 134.81% জুম হয়েছে, এটা 100%। যাই হোক, খেয়াল করেন আমি আর্টবোর্ডের উপরে আমি কিছু শেপ তৈরি করব, ভালোভাবে খেয়াল করেন। আমি শিফট প্রেস করে একটা চতুর্ভুজ তৈরি করলাম। শিফট কেন প্রেস করলাম, কারণ শিফট প্রেস করলে এই যে চতুর্ভুজটার 4টা বাহুই সমান হবে। এরপর খেয়াল করেন সিলেকশন টুলে চলে যেতে হবে। এখন সিলেকশন টুলে গিয়ে এটা অল্টার প্রেস করে আমি একটা ডুপ্লিকেট নিব, এই অনুপাতে রাখলাম। এরপর এর ডুপ্লিকেট আমি যদি আরও নিতে চাই একই মাপে, এই যে যে দূরত্বটা, এই মধ্যকার যে দূরত্বটা, এর মধ্যকার যে দূরত্বটা, এটা যদি আমি সমান রাখতে চাই, এর একটা শর্টকাট কি আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিয়ে প্রেস করতে থাকলে সবগুলোর মাঝে দূরত্ব সমান থাকবে। তো এভাবে আমি কিছু শেপ তৈরি করলাম। এবার এটা একটু বড় করার চেষ্টা করি, বড় করলাম। আচ্ছা, এই বড় করাটাও আমি দেখাবো। আপাতত আপনারা এভাবে তৈরি করবেন, করার পরে সবগুলো সিলেক্ট করবেন। কিভাবে খেয়াল করেন, প্রথমত এভাবে একটা ক্লিক করলে একটা একটা করে অবজেক্ট সিলেক্ট হয়, একটা একটা করে অবজেক্ট। আমি যদি সবগুলো সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে সিলেকশন টুলে থাকা অবস্থায় এই যে এই একটা বাউন্ডিং একটা বক্স তৈরি করছি। কিভাবে, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করে একটা বক্স ক্রিয়েট করছি। এই বক্সের ভিতর যা যা থাকবে সব কিছু সিলেক্ট হয়ে যাবে। এই দেখেন এগুলো সব সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি কিবোর্ডের অল্টার প্রেস করে, যেভাবে প্রথমে একটা থেকে এতগুলো নিলাম, ওইভাবে যদি নিতে চাই, অল্টার প্রেস করে ধরে আমি আবার শিফট প্রেস করে সমানে আরও এক লাইন নিলাম। এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকলাম, ঠিক আছে? এইভাবে আমরা যেটা করলাম এখন, এটা সবাই করবেন। আমি আরেকবার দেখাই দিই আপনাদের বোঝার স্বার্থে। আরেকবার দেখেন, প্রথমে আমি একটা শেপ নিব, খেয়াল করেন একটা শেপ নিব। এটা দেখেন হাতের মাপ তো কখনো সমান হতে পারে না, তাই না? আমরা মাপ এটা শিফট ধরলে এটা 4 কোণা হবে, একদম 4 কোণা হইল। এবার আমরা কি করব, সিলেকশন টুলে চলে যাব। সিলেকশন টুলে গিয়ে অল্টার প্রেস করে ধরে টান দিচ্ছি, কিন্তু এটা উঁচু নিচে হয়ে যেতে পারে, তাই না? এই উঁচু নিচে ঠিক করার জন্য একই সাথে অল্টার প্রেস করে একই সাথে আমি শিফট প্রেস করব। তো শিফট প্রেস করে ধরলাম, একটা নিলাম, আরেকটা শেপ ডুপ্লিকেট তৈরি করলাম। এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকছি, কন্ট্রোল ডি। এবার আমার আর্টবোর্ড সম্পূর্ণ হলো। এবার আমি জুম আউট করলাম। জুম আউট করলাম কিভাবে, কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের কার্সর পিছন দিকে ঘোরালাম, আর সামনে দিকে ঘোরালে সামনে হলো। এবার কি করলাম, সবগুলো সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে ধরে আমি কন্ট্রোল ডি প্রেস করতে থাকলাম, কন্ট্রোল ডি। আর নর্মালে যদি মাউসের কার্সর ঘোরানো হয়, উঁচু নিচু হয়, উঁচু নিচু। মাউসের যে স্ক্রল যে চাকাটা আছে, এটা এরভাবে ঘুরাইলে উঁচু নিচু হবে। তো এই বিষয়টা সবাই একটু করে দেখান তো। আচ্ছা, এবার খেয়াল করেন সবাই, সবাই খেয়াল করেন। এই দেখেন আমি এগুলো সব সিলেক্ট করে ডিলিট করে দিছি। এবার খেয়াল করেন, আমি একটা শেপ নিচ্ছি, নিয়ে সিলেকশন টুলে গেলেও হবে, না গেলেও হবে। দেখেন এখান থেকে মাউসের কার্সরের দিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করতে হবে। জাকির ভাই, হ্যাঁ, এখানে আমি একটা শেপ তৈরি করলাম, করার পরে আমি দেখতে পাচ্ছি, দেখেন এটাকে বলা হচ্ছে বাউন্ডিং বক্স। এই যে এইগুলোকে বলে বাউন্ডিং বক্স। তো মাউসের কার্সর যখন আমি এখানে নিচ্ছি, ডান লেফট রাইট অ্যারো চিহ্ন দেখাচ্ছে, এটাতে ক্লিক করা যখন বলবো, তখন আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করবেন। তোমার এই সমস্যাটা বেশি হচ্ছে। এই ক্লিক করা মানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করা, মানে
টেনে নেওয়া, ঠিক আছে? তো খেয়াল করেন এখানে মাউসের কার্সর রাখলে আমি ডানে বায়ে বাড়াতে পারছি, এরপর এই জায়গায় ক্লিক করলে দুই দিক থেকে বাড়াতে পারছি, তাই না? এবার এখান থেকে একটু যদি আমরা উপরের দিকে যাই, হালকা উপরে, তাহলে দেখেন মাউসের কার্সরটা কিছুটা বাঁকা বাঁকা লাগছে, তাই না? এই অবস্থায় যখন মাউসের কার্সরটা চেঞ্জ হবে তখন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে ঘোরাতে পারবো, আমরা এটা রোটেট করতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে প্রসেসিং। তো সবাই একটুখানি একটা আমি বলি তারপরে কাজ করেন। একটা শেপ নেবেন, নেওয়ার পরে এটা ডানে বায়ে উপর থেকে ছোট বড় করার চেষ্টা করবেন, ছোট বড় করে দেখবেন, এটা প্র্যাকটিস করবেন। প্লাস এই মাউসের কার্সরটা যখন এখানে নেবেন, যখন এরকম দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সরটা সবাই এই অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এইভাবে ঘোরাতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এই ঘোরানোটা যদি চান যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই হবে, এই যে অ্যাঙ্গেল কতটুকু হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না, কিন্তু আমরা যদি একদম একটা নির্দিষ্ট মাপে নিতে চাই সেক্ষেত্রে শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হবে, এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হলো, এই হচ্ছে বিষয়। তো তাহলে এটা সবাই প্র্যাকটিস করেন। কি কি করবেন? একটা শেপ নিয়ে ডানে বায়ে ছোটো বড়ো করবেন, তারপর হচ্ছে এভাবে রোটেট করবেন।